যে কস্ট অফ ফরগোয়িং ক্যাশ ডিসকাউন্ট হলো ইফ উই ডু নট টেক দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার দেন হাউ মাচ কস্ট উইল বি ইনকার্ড। অফারটা যদি আমরা না নেই, আমরা এক্সাম্পলটা বলেছিলাম ওইটাই আবার একটু রিমাইন্ডার দিই। আমরা এক্সাম্পলটা কি বলেছিলাম, যে তুমি শোরুম থেকে কি কিনবে, একটা ওয়াশিং মেশিন কিনবে 50,000 টাকা, এটা বলেছিলাম না? হ্যাঁ, গতকাল এটা বলছিলাম না? জি স্যার। আচ্ছা, ওইটাই জি আবার স্যার। বলি। ওইটাই আবার বলি, 6 মাসে পেমেন্ট করবে ইএমআই, প্রতি মাসে কত করে, যে ক্যাশ প্রাইস 50,000 আর ক্রেডিট প্রাইস 60,000, সেটা বলছিলাম তো, মনে আছে? তার মানে ইফ ইউ পারচেজ অন ক্যাশ, তাহলে তোমাকে দিতে হবে 50,000, আর তুমি যদি ক্রেডিটে পারচেজ করো সেক্ষেত্রে তো ইনস্টলমেন্টে দিতে হবে, এবং প্রতি মাসে 10,000 করে, 6 মাসে টোটাল 60,000 ইউ নিড টু পে। এবং তোমাকে আরেকটি অফার দিল সাথে সাথে, ক্যাশ ডিসকাউন্ট অফার, আর সেটি হলো ইফ ইউ পে বাই 1 মান্থ টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত বলতো, মনে আছে কিনা? হুম, 1 মাসের মধ্যে ডিসকাউন্ট অফারে কত পেমেন্ট করতে হবে? 58,800। 50,000। 58,800, কেন 2% বাদ দিচ্ছিলাম না, মনে নেই? জি স্যার। তো 2% বাদ দিয়ে তোমাকে 1 মাসের মধ্যে টোটালটা পেমেন্ট করতে হবে। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই ডিসকাউন্ট অফারটি নিব কিনা। ডিসকাউন্ট অফারটি নিব কিনা এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে যে আমরা এখানে নিলে কস্ট কত, মানে অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট what will be the cost and giving up what will be the cost। দুইটা বিষয়, অ্যাকসেপ্ট করব কস্ট কত, গিভ আপ করব কস্ট কত। গিভ আপ করার কস্ট কিভাবে বের করেছি, আমরা ফর্মুলা দিয়ে দেখেছি। ফর্মুলাটি কি ছিল বলো? সিডি ডিভাইডেড 100% মাইনাস সিডি ইন্টু 360 ডিভাইডেড এন। সিডি 100% মাইনাস সিডি। এন বলতে কি, এন বলতে কি? নাম্বার অফ ডেজ। নাম্বার অফ ডেজ নাম্বার অফ বলতে ডেজ। ম্যাচুরিটি মাইনাস, হ্যাঁ, আপনি কিছু লিখছেন আমরা দেখতে পাচ্ছি না। দেখা যায় না? না স্যার, কিছু দেখছি না স্যার। বুঝতে পারছি আপনি কিছু লিখছেন, বাট কোনো কিছু দিলে এই কেউ দেখা দেখো যাচ্ছে না? না। না স্যার দেখুন। হুম, স্যার বোঝা যায় তো স্যার? ও জি স্যার, লেখা অন্যখানে দেখা যায় নিচে না? নিচে স্যার বোঝা যায়, ক্লিয়ার আছে স্যার। তাহলে সমস্যা কি? তো ম্যাচুরিটি, আরে স্যারের মেন আইডি যেটা ওইটা থেকে লাগতেছে না, তাসলিম হাসান টিএস, ওইটা আমি থেকে তো ওইটার পাশে মধ্যে আরেকটা, এসেছে। আরেকটাই লিখতেছি তো, তাসলিম হাসান লেখা থাকে। জি স্যার। ম্যাচুরিটি মাইনাস তোমার ক্রেডিট, ক্রেডিট পিরিয়ড হলো ম্যাচুরিটি, আর এখানে ডিসকাউন্ট, ডিসকাউন্ট ম্যাচুরিটি। তো এখানে আমরা বলেছিলাম 6 মাস, 6 মাস মানে কত দিন? 180, আর 1 মাসে 30। স্যার আপনার লেখা কিছু দেখা যাচ্ছে না স্যার, বোর্ডটা একটু ইয়া করে দাও, কিছু আরে এটা দেখা যাচ্ছে গতকাল না। যা বলছি সেটা, এটা নতুন না তো, আবারও আমি মনে করে দিলাম। তাইলে এখানে তুমি ফর্মুলায় বসাও, গতকাল লিখে দিলাম না, ওইটাই তো লিখছি, নতুন কিছু লিখিনি। তাহলে 2% কত, আমরা 2% ডিভাইডেড বাই 100% মাইনাস 2%, 360। আর ম্যাচুরিটি কত ছিল, 6 মাসে 180 দিন, আর ডিসকাউন্ট পিরিয়ড 1 মাস মানে 30 দিন। এটা করলাম না গত ক্লাসে? জি স্যার। জি স্যার। আচ্ছা, রেজাল্ট কত এসেছিল? 4 পয়েন্ট, রেজাল্টটা বলো। 4.89। 4.89।
এটা সবার এসেছিল গত ক্লাসে, জি মনে স্যার। আছে? আমরা সাথে সাথে আরেকটি বলেছিলাম যে ইফ উই ডু নট টেক দ্য ক্যাশ ডিসকাউন্ট অফার, গিভ আপ করি, সেক্ষেত্রে কস্ট পড়বে 4.89%। আরেকটি হলো যদি আমরা ডিসকাউন্ট অফার নেই, ডিসকাউন্ট অফার নেওয়া মানে কি? মানে হলো আমার এখনই মানে 1 মাসের মধ্যেই আমার ফুল পেমেন্ট করতে হবে। তো 1 মাসের মধ্যে ফুল পেমেন্ট করার জন্য আমার ক্যাশ দরকার, কিন্তু এই মুহূর্তে তো আমার হাতে ক্যাশ নাই। সেক্ষেত্রে কি করব? কারো কাছ থেকে লোন নিতে হবে, আর কারো কাছ থেকে লোন নিতে হলে তো আবার ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তার মানে তুমি যদি এই অফারটি নিতে চাও, ডিসকাউন্ট অফার, সেক্ষেত্রে তোমার একটি কস্ট আছে, সেটি হলো লোনের ইন্টারেস্ট রেট। বিকজ তুমি এই লোনটি নিচ্ছ ওই পেমেন্টটি করার জন্য, আর এ কারণে ওই লোনের উপরে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে লোনের যেটা ইন্টারেস্ট রেট, সেটা হলো কস্ট অফ অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট। কারণ কি? কারণ এই ডিসকাউন্ট অফারটি অ্যাকসেপ্ট করে তুমি পেমেন্ট করার জন্য লোন নিয়েছো, আর সেই লোনের উপরে ইন্টারেস্ট দিচ্ছ। তাহলে এই কস্টটি কেন হলো ইন্টারেস্ট কস্ট? কারণ তুমি ডিসকাউন্ট অফারটি নিয়েছো। এই কারণে আমরা বললাম কস্ট অফ অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট ইজ দ্য ইন্টারেস্ট রেট অন দ্য লোন। আর সেটি আমরা এক্সাম্পল হিসেবে দুইটা বলেছিলাম, যদি এটা 5% হয় তাহলে কি হবে, আর যদি 4% হয় তাহলে কি হবে। যদি 5% হয় তাহলে ডিসিশন কি হবে বলো আবার। স্যার ডিসিশন হবে ওই যে উই উইল নট অ্যাকসেপ্ট ডিসকাউন্টটা নিব না। অফার। কারণ কি? কারণ হচ্ছে স্যার এই যে ইন্টারেস্ট রেটটা 5% আর ওইটা হচ্ছে 4.94। মানে কস্টের ক্ষেত্রে যেটি কম আর বেনিফিটের ক্ষেত্রে যেটি বেশি, তাই না? তুমি যখন ডিসিশন নিবে কস্টের ক্ষেত্রে যেটি কম আর বেনিফিটের ক্ষেত্রে যেটি বেশি, কম কথা বুঝছো? বেশি। তুমি ডিসিশনের ক্ষেত্রে কি চিন্তা করবে? আচ্ছা, কোন জায়গা থেকে নিলে সবচেয়ে কস্ট কম পড়বে সেটি। আবার যদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চিন্তা করো যে কোথায় ইনভেস্ট করলে সবচেয়ে বেশি পাবো সেটি। এই জন্য ডিসিশন মেকিং এ খেয়াল করতে হবে কস্টের ক্ষেত্রে, in case of decision making the least cost or the minimum cost it will be accepted, or in case of investment and return the maximum return will be accepted. তাহলে কস্টের ক্ষেত্রে মিনিমাম আর রিটার্নের ক্ষেত্রে ম্যাক্সিমাম। বুঝছো? এটা আবার কোনটা কখন মিনিমাম কখন ম্যাক্সিমাম ছাড়া আবার গেস করতে পারি না কথাটা। কস্টের ক্ষেত্রে মিনিমাম যেটা কম, আর যখন আমরা বেনিফিট ইনভেস্টমেন্ট অন্যান্য বিষয়ে ডিসিশন নেই, সেটা এখানে নাই, এটা এখানে লাগবে না, অন্য জায়গাতে লাগবে। যে যখন আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন নেই তখন হলো কোন জায়গা থেকে রিটার্ন সবচেয়ে বেশি আসবে সেটি পক্ষে বা সেটি আমরা অ্যাকসেপ্ট করব। আর কস্টের ক্ষেত্রে কোথায় খরচ কম, কস্ট সবচেয়ে কম, সেটি আমরা অ্যাকসেপ্ট করব। তো আমরা অ্যাকসেপ্ট করার কস্ট দেখলাম 5%, আর গিভ আপ করার কস্ট 4.89%। তাহলে আমরা কি করব? গিভ আপ করব। কেন? কারণ এটি কম, খরচ কম। কথা বুঝছো এবার? আর যদি আমাদের ইন্টারেস্ট রেট 4% হয় তখন আমরা কি বলেছিলাম? স্যার তখন ডিসকাউন্ট অফার করবো, অ্যাকসেপ্ট করবো। তখন আমরা ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করব। কারণ কি? ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করলে আমাদের কস্ট পড়বে 4%, আর গিভ আপ করলে পড়বে 4.89%। তো যেটি কম সেটি তো করব, তার মানে কি অ্যাকসেপ্ট করব। এবারে বুঝছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে ওই যে শীটটি দিয়েছিলাম তোমাদের, একটি শীট দিয়েছিলাম না? জি স্যার। এটা সবার কাছে আছে না? জি স্যার। বা দেখতে পাচ্ছ আমি এখানে শো করছি, দেখো, দেখতে পাচ্ছ কি? হুম, দেখা যায় কি? জি স্যার দেখা যায়। স্যার স্পষ্ট ক্লিয়ার।
এই যে কয়েকটা ক্যাশ ডিসকাউন্ট এন্ড অ্যাসোসিয়েটেড কস্ট ফর মেশিন প্রোডাক্ট, এই এক্সাম্পলটা দেখো, একটা টেবিল 15.1। এখানে সাপ্লায়ার এ বি সি ডি চারটা সাপ্লায়ারের এক্সাম্পল দেওয়া আছে এবং ক্রেডিট টার্মস দেওয়া আছে 210 নিট 30 ইউএম। এই যে 210 নিট 30 এগুলিকে বলা হয় ক্রেডিট টার্ম। 210 নিট 30 মানে কি? ক্রেডিট টার্ম। আর এটার মিনিংটা কি? 210 নিট 30 স্যার 2 দিনের মধ্যে দিলে 10% ডিসকাউন্ট পাবে, আর না হয় 30 দিনের মধ্যে দিতে হবে। জি, স্যার আপনি তাহলে কিছু দেখা যায় না স্যার, আপনি ভুট্টা স্যার ইএমআই একটু ঘুরাই নেন স্যার। ওইটা তো তাসলিম হাসান ওইখানে দেখবে তুমি, আমি তো এখানে, আমাকে ওখানে দেখা যাচ্ছে না, ওইখানে শুধু লেখা দেখা যাচ্ছে। তাসলিম হাসান স্যার বুঝলাম না কি লেখা আছে ওটা, কি করবো? সবাই দেখতে পাচ্ছে, তুমি পাচ্ছ না কেন? স্যার কিভাবে দেখবো বুঝতে পারতেছি না স্যার। এই কেউ দেখতে পাচ্ছ না? জি আরে স্যার। বাইরে জি ওই স্যার, যে দেখতে পাচ্ছি। আরেকটা আইডি আছে তাসলিম হাসান টিএস দেওয়া, ওইটার মধ্যে বোর্ডটা ফিট ইয়ে করে রাখছে, আর স্যারে অন্য একটা দুইটা আইডি ইউজ করতেছে স্যারে সহজ করতে। আমার কিভাবে যাবো ওই আইডিটা এটা বুঝতেছি তো না আমি। তোমার ভালো দেখার জন্য আমি আলাদা করে রাখছি, তো সমস্যা কি এটা এখানে? তো দেখাই যায় স্ক্রিনে আসে ভাই। ভাই আমি বুঝতে পারতেছি না, আমি কি স্যার কিছু লেখা দেখি না স্যার। আচ্ছা, ইম্পর্টেন্ট কিছু লিখি নাই, না দেখলেও সমস্যা নেই। এখানে স্যার যা কিভাবে বলছি, লেখাটা যাবো কিভাবে এটা বুঝাই দেন স্যার। আচ্ছা, টাচে ক্লিক করে একটা টান দাও, বাম দিকে টান দাও, দেখো চলে আসবে। তুমি সবগুলি আইডি ওপেন করো, তাইলেই তো দেখতে পাবে। অথবা কন্টাক্টেড কি বলে পার্টিসিপেন্টস আছে না, ওইখানে গিয়ে দেখো। আদান দিচ্ছে তো স্যার কিছু বুঝছি না আর কি। গান আদান শিশু। আচ্ছা তুমি তোমার মোবাইল ভালো না, একটা আসার মারো মোবাইল, তাহলে ঠিক হয়ে যাবে। ভিডিও আরে পাম্পটি যে না স্যার বুঝছেন। তুমি ভিডিও পরে দেখা নিও, ক্লাসে সময় নষ্ট করো না। জি স্যার, বলেন স্যার। তুমি এখন না দেখলেও ভিডিওটা আবার দেখে নিও, যদি কোন আজানের কারণে সমস্যা হয় শুনতে, পরে আবার দেখে নিও, সমস্যা হবে না, ভিডিওটা দেয়া থাকবে, পরে দেখে নিও। তো এই হলো এখানে 210 নিট 30 মানে হলো 2 হলো পার্সেন্টেজ অফ ক্যাশ ডিসকাউন্ট, আর 10 হলো এখানে ডিসকাউন্ট পিরিয়ড। এই 10 কে বলা হয় ডিসকাউন্ট পিরিয়ড, মানে 10 দিনের মধ্যে তুমি পে করলে এই 2% পাবে। আর নেট 30, এই 30 হলো ম্যাচুরিটি অফ ক্রেডিট ম্যাচুরিটি, মানে কত দিনের মধ্যে তোমাকে পেমেন্ট করতে হবে। আমরা যে আগের এক্সাম্পলটা বলেছিলাম না, ওই এক্সাম্পলে ওইটা এই টার্মে লিখো তো, ক্রেডিট টার্ম হিসেবে ওই এক্সাম্পলের টার্মটা লিখো তো, কি হবে? স্যার এটা 30 মাইনাস 10 হবে স্যার তাহলে। এই স্টাইলে ওইটা লিখো, আমরা যে এক্সাম্পলটা করলাম ওইখানে যে ডিসকাউন্ট টার্মটা ছিল ক্যাশ ডিসকাউন্ট, সেই ক্রেডিট টার্মসটা লিখো। লিখলে কি হবে বলো? পারবে লিখতে? স্যার আপনি দেখে দিলে ভালো হবে। 230 নেট 180, বুঝছো মানে কি? না স্যার বুঝিনি। 230 নেট 180 মানে কি? 30 দিনের মধ্যে, if you pay by 30 days you will enjoy 2% discount, and if you do not pay by 30 days you will have to pay by 180 days. 30 দিনের মধ্যে পে করলে 2% ডিসকাউন্ট পাবে, আর যদি তুমি ডিসকাউন্ট অফার না নাও সেক্ষেত্রে তোমাকে 180 দিনের পরে গিয়ে পেমেন্ট করতে হবে। বুঝছো কি? স্যার 180 দিনকে উল্লেখ করা আছে? এটা তো এক্সাম্পল যেটা 6 মাস। করলাম, না আমরা, কি বলেছিলাম 6 মাস বলেছিলাম না? জি জি স্যার। স্যার, 6 মাসে কত দিন হয়? 180 দিন। কিন্তু এখানে কি স্যার 6 মাস উল্লেখ করা আছে? আপনি যে ম্যাথটা এখন দিলেন টেবিলে। এটা তো
এটা তো এখানে সবগুলি লেখাই আছে ক্রেডিট টার্ম। আগের ওইটার ক্রেডিট টার্ম তো লেখা ছিল না, ওইটা বললাম যে এই স্টাইলে লিখো, তাহলে কি হয়? তাহলে হয় 230 নেট 180। আচ্ছা, ওটা তো আমরা করে ফেলছি। এখানে এবিসিডি এই চারটা দেখো। 210 নেট 30 মানে বললাম 110 নেট 55, এটার মানে কি বলো? বি নাম্বার 110 নেট 55। 10 দিনের মধ্যে দিলে 1%, আর নয় না হয় 50 দিনের মধ্যে দিতে হবে, 55 দিনের জি, মধ্যে। গুড। সি নাম্বার হলো 320 নেট 70, এইটার মানে বলো আব্দুল্লাহ, বলো। 320 নেট 70। জি স্যার, 20 দিনের মধ্যে দিলে 3%, হুম, আর না হলে 70 দিনের মধ্যে দিতে হবে আচ্ছা, ডিসকাউন্টের জন্য। আর 10 গুড। দিনের মধ্যে দিলে 4%, না হলে 60 দিনের মধ্যে দিতে হবে। ডি নাম্বারটা। ডি নাম্বার দেখো 410 নেট 60, এইটা কে বলবে? কামরুন নাহার, বলো। 410 নেট 60, এটার মানে কি? হুম, তোমার কথা শোনা যাবে না, তোমাকে আর বলে লাভ হবে না। আচ্ছা, আরেকজন বলো। তা আমি বলি স্যার, এই যে মানে বলো। মানে স্যার, 10 দিনের মধ্যে দিলে 4%, আর না হলে 60 দিনের মধ্যে দিতে হবে। 60 ডেজ হলো ক্রেডিট পিরিয়ড, কারণ 60 ডেজ এর মধ্যে দিতেই হবে। আচ্ছা, এখন এই এই চারটা সাপ্লায়ারের চারটা টার্মস এখানে দেয়া আছে। এখন আমরা ডিসিশন নিব যে ডিসকাউন্ট অফার কার কাছ থেকে নিব আর কার কাছ থেকে নিব না। কারণ সেটা ডিপেন্ড করবে কিসের উপর? ডিপেন্ড করবে যে কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট কত এবং কস্ট অফ অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট কত। কথা বুঝছো? মনে করো আমাদের ইন্টারেস্ট অন ব্যাংক লোন, ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট হলো কত? 22%। ইন্টারেস্ট অন ব্যাংক লোন কত? 22%। এখন তুমি এই যে চারটা সাপ্লায়ারের কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট, তো ওই ফর্মুলায় আমরা বসাবো। কোন ফর্মুলা? সিডি বাই 100% মাইনাস সিডি ইন্টু এন বাই 360 বাই এন, ওই যে ফর্মুলা, ওই ফর্মুলায় বসালে আমাদের রেজাল্টগুলি কি আসে? এই কলামে সব দেয়া আছে, দেখো, দেখতে পাচ্ছ? হুম, দেখতে পাচ্ছ কি? 36%, 8%, 21.6%, 28.8%, এগুলি কিসের রেজাল্ট? ডিসকাউন্ট, ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট নেয়ার কস্ট নাকি না নেয়ার কস্ট? মানে আর কি। নেওয়ার। গিভ আপ, উপরে লেখাই তো আছে, দেখুন না, গিভিং আপ, এটা ছেড়ে দেওয়ার পর কস্ট অফ গিভিং আপ, উপরে লেখা দেখো না, দেখতে পাচ্ছ? বইয়ের বইয়ের এই কলামের উপরেই তো লেখা কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট কত, এই যে রেজাল্টগুলো। আর একটি বললাম কস্ট অফ অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট, মানে তুমি যদি ব্যাংক লোন নাও সেক্ষেত্রে তোমার পড়বে কত? 22%। এখন তুমি সাপ্লায়ার এ এর ক্ষেত্রে ডিসিশন নাও, তুমি কি ডিসকাউন্ট অফার অ্যাকসেপ্ট করবে নাকি গিভ আপ করবে? বলো। সাপ্লায়ার এ স্যার অ্যাকসেপ্ট করবো। অ্যাকসেপ্ট করবে, কেন? কারণটা বলো। কারণ স্যার গিভেন আপ ক্যাশ ডিসকাউন্টের অ্যামাউন্টটা বেশি। কস্ট অফ অ্যাকসেপ্টিং ক্যাশ ডিসকাউন্ট, এটা ওই কস্টটা কম, ঠিক আছে? আচ্ছা, সাপ্লায়ার বি এর ক্ষেত্রে কি করবে বলো? স্যার নট অ্যাকসেপ্ট। কারণ
এটার কারণ হচ্ছে স্যার ওই এটা ওই যে এইটা দেওয়া আছে এখানে 8% আর এখানে দেওয়া আছে স্যার 22%। 8%-এর নাম কি সেটা বলতে হবে তো। এটা হচ্ছে স্যার এই যে গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট স্যার, কস্ট অফ গিভিং আপ ক্যাশ ডিসকাউন্ট। গিভিং আপ ক্যাশ আমরা ডিসকাউন্ট এর কস্ট 8% আর জি স্যার, অ্যাকসেপ্টিং এর কস্ট হলো cost 22%। জি স্যার। তো খরচের তাহলে ক্ষেত্রে আমরা যেটা স্যার কম কম মানে ইনভেস্টের ক্ষেত্রে যে জায়গায় স্যার আমি কম পাবো সেই জায়গায় ইনভেস্ট বেশি, সেই জায়গায় ইনভেস্ট করবো। ওই জন্য ইনভেস্টের স্যার, ক্ষেত্রে কম বলেছি। না ইনভেস্ট কি স্যার ওই যে মানে যে জায়গায় আর কি মানে ইন্টারেস্টটা কম দিতে হবে স্যার। কস্টের ক্ষেত্রে বলেছি, কস্ট। জি স্যার। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো রিটার্ন। হ্যাঁ, খরচের ক্ষেত্রে কম ধরবো আর মানে মানে পাওয়া লাভের ক্ষেত্রে বেশি ধরবো আর কি, এটা বলছি যতদূর মনে করছি। যার কারণে স্যার এটা উই উইল নট অ্যাকসেপ্ট ক্যাশ ডিসকাউন্ট আচ্ছা, অফার। সি এর ক্ষেত্রে বলো এবার। স্যার সি এর ক্ষেত্রে স্যার একই, will not accept it. হুম, Sir, it will not accept. সি ও নট কারণ অ্যাকসেপ্ট। কারণ গিভ আপ করার কস্ট কম এটাও। আর ডি এর ক্ষেত্রে অ্যাকসেপ্ট স্যার। কারণ এটা কস্ট বেশি পড়বে আর অ্যাকসেপ্ট করলে কম পড়বে। জি স্যার। তাহলে বুঝছো এবার? তার মানে ডিউরিং পারচেজিং ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স, when we are purchasing raw materials or goods from different suppliers and we have varieties of cash discount offer, so in that case we will select those suppliers from where our cost will be lower and from where we will accept the cash discount offer and from where we will reject it. এটা ডিপেন্ড করবে আমাদের, এভাবে এই কম্পারিজনের মাধ্যমে আমরা ডিসিশন মেক করব। তার মানে এই যে বিষয়টি আমরা জানলাম, this is related to trade credit and trade credit is the part of spontaneous financing. গত ক্লাসে আমরা বলেছিলাম spontaneous financing have comprises of trade credit and trade credit এর আরেকটি নাম বলেছিলাম accounts payable অথবা আরেকটি বলেছিলাম accruals। এই দুইটাই হলো আমাদের কি স্পন্টেনিয়াস সোর্সেস। এবং স্পন্টেনিয়াস সোর্স অফ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে আমরা যেহেতু দিস ইজ দ্য ফাইন্যান্সিং, সো উইল ফাইন্ড আউট হোয়ার দ্য কস্ট উইল বি দ্য লিস্ট। অ্যান্ড ইন কেস অফ ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে আমরা কি করি, হোয়ার দ্য রিটার্ন ইজ দ্য হাইয়েস্ট। And in case of financing decision, we are finding those sources where cost will be the lowest. তো এখানেও আমরা একই নিয়মে যে কোনটার কস্ট কম সেটি খুঁজছি এবং those suppliers will be accepted because their cost is the lowest, যেটা সবচেয়ে কম সেটা আমরা অ্যাকসেপ্ট করব। এবং অন মোর সাপ্লায়ারের কাছ থেকে যখন আমরা, এটার প্র্যাকটিক্যাল ইউজ কি, তুমি বিজনেস করতে গিয়ে তুমি বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে গুডস বা ম্যাটেরিয়ালস কিনে থাকো এবং বিভিন্ন জন বিভিন্ন অফার দিচ্ছে, তো সবাই অফার দিলেই তো তুমি সব অফার নিবে না, তোমাকে এই কম্পারিজন করে দেখতে হবে যে অফারটি নেওয়া তোমার জন্য বেনিফিশিয়াল কিনা, কস্ট ইফেক্টিভ কিনা, এবং সেগুলি তুমি অ্যাকসেপ্ট করবে। বিকজ ট্রেড ক্রেডিট ইজ দ্য সোর্স অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। ওকে, বুঝছো? জি স্যার। জি স্যার। আরেকটি সোর্স হলো অ্যাক্রুয়ালস। অ্যাক্রুয়ালস এর কথা আমরা কি বলেছিলাম বলো তো? হোয়াট ইজ অ্যাক্রুয়ালস? অ্যাক্রুয়ালস ইজ দ্য কি সার্ভিস রিসিভড বাট পেমেন্ট ইজ নট মেড। বলিনি এটা? গার্মেন্টস এর এক্সাম্পল দিয়েছিলাম না, যে ওয়ার্কাররা কাজ করলো, পেমেন্ট এখনো দেয়া হয়নি, 2 weeks over but payment is not made, that means we received our সার্ভিস কিন্তু নিয়েছি ওদের কাছ থেকে, মানে ওরা কাজ করেছে এখনো পেমেন্ট দেয়নি। তাহলে কি হলো, ওদের টাকাটা আমাদের কাছে আছে, তাহলে এই আরেকজনের টাকা আমার কাছে যে আসলো এটা কি হিসাব? সো দিস ইজ অলসো দ্য সোর্স অফ ফাইন্যান্স। তোমাকে এখানে স্পন্টেনিয়াস সোর্সের মধ্যে এটি এতটুকু অন্তত জানতে হবে যে হোয়াট ইজ অ্যাক্রুয়ালস। আবারও বলছি, অ্যাক্রুয়ালস মিনস দ্য সার্ভিস রিসিভড but payment is not made. For example, in case of garments workers, they are working and they are supposed to pay
their wages at the end of the week. 2 weeks over, but their payment is not made. So this payment is working as a source of financing for our firm because they are not paid and their fund is with us in our fund, and this is our liability, so it is also the source of finance. গার্মেন্টস ওয়ার্কাররা কাজ করেছে, টাকা দেয়া হয়নি, সেই টাকাটা আমাদের কাছে আছে, তার মানে কি ওই টাকাটা ওদের কাছ থেকে আমরা লোন নিয়েছি একই রকম, ওটা তো লায়াবিলিটি। বুঝছো? স্যার ওই যে ম্যাথটা স্যার ওই যে ডেটা কিভাবে বাই করলেন স্যার, এটা তো বুঝলাম না স্যার। কোন ডে? যে ম্যাথের এই যে ম্যাচুরিটি মাইনাস ডিসকাউন্ট ম্যাচুরিটি, এই এন এর মানটা কিভাবে বাই করবেন? এন, জি স্যার। এন ওই যে 180 মাইনাস 30, আর এ নাম্বারে ওই যে 30 মাইনাস 10। তুমি এ নাম্বারটা করে দেখো, এ নাম্বারে 210 নিট 30, এটা ওই ফর্মুলায় বসিয়ে করো, তাইলেই তো বুঝবে। মানে এক নাম্বারটা স্যার মানে 180 মাইনাস 30 দিব নাকি? জি, ওটা তো করে ফেলছি আমরা আগে যেটা করলাম। তাহলে আর দুই নাম্বারটা আছে স্যার এই যে 55, তাহলে কি 180 মাইনাস 55? 180 মাইনাস 55 কেন? 55 মাইনাস 10। তাহলে স্যার প্রথমটা কি এই যে 30 মাইনাস 10 হবে এইটা? 30 মাইনাস 10, হ্যাঁ। এগুলি তো তাহলে এখানে আর এখানে স্যার 180 হবে না। এগুলি তো করা করে রেজাল্ট গুলি দিয়ে দিচ্ছি। 180 তো আমরা করেছি, যেটা 4.89% রেজাল্ট আসলো যেটা, সেইটা সেটা স্যার উল্লেখ ছিল নাকি যে এক মাসে 20% মানে সেটা কি কেন? এইভাবে আমরা ছিল স্যার? এক্সাম্পলটা কি বলেছিলাম আবারও বলো। এক্সাম্পলটা বলেছিলাম যে 6 মাস পরে তুমি ওয়াশিং মেশিনের পেমেন্ট করবে, 6 মাসের মধ্যে, আর তুমি যদি 1 মাসের মধ্যে পেমেন্ট করো 2% ডিসকাউন্ট পাবে, বলেছিলাম না? জি স্যার, এবার বুঝছি স্যার। তাহলে 1 মাসের মধ্যে মানে কি 30 ডেজ, আর 6 মাসে তুমি ইএমআই তে যদি ইনস্টলমেন্টে কিনো 6 মাসে পেমেন্ট করবে, তার মানে 6 মাস মানে কত দিন? 180 দিন। 180 দিন। তাহলে ওইটাই তো লিখেছি 230 নেট অন 80, এবং এন তুমি কিভাবে বের করেছো? 180 মাইনাস 30, বুঝে নাই? জি স্যার। এবং রেজাল্ট এসেছিল 4.89। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর এখানে এ বি সি ডি এগুলি তো করে রেজাল্ট গুলি দেয়া আছে, তুমি এই ফর্মুলায় বসিয়ে করো, এই রেজাল্ট গুলি আসবে। জি স্যার, ওই যে ওই এন এন এনটা নিয়ে স্যার কনফিউশন সৃষ্টি হয়েছিল যেখানে। আচ্ছা, এন এন মানে তো বললাম যে ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড, মনে রাখবেন মানে কি? ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। ক্রেডিট পিরিয়ড বলতে যতদিনের জন্য এটি বাকিতে কেনা হয়েছে সেটি হলো ক্রেডিট পিরিয়ড, আর ডিসকাউন্ট পিরিয়ড হলো তোমাকে যতদিন সময় দেয়া হয়েছে এটা পেমেন্ট করার জন্য, সেটা হলো ডিসকাউন্ট পিরিয়ড। ওকে, এবার বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ যা আলাপ করলাম এর সামারি হলো, আমরা একটি ফাইন্যান্সিং এর সোর্স আলাপ করেছি, সেটি হলো স্পন্টেনিয়াস। এর মধ্যে দুই রকম এক্সাম্পল আছে, দুইটি সোর্স আছে। এর একটি হলো ট্রেড ক্রেডিট, যার এক্সাম্পল সহ ম্যাথ বা যে ক্যালকুলেশন গুলি করলাম। আরেকটি বলেছি আমরা অ্যাক্রুয়ালস, এবং অ্যাক্রুয়ালস কে ডিফাইন করেছি, এক্সাম্পল দিয়েছি, ওর ক্যালকুলেশন করিনি কিন্তু ডেফিনিশন দিয়েছি এবং এক্সাম্পল দিয়েছি। স্যার অ্যাক্রুয়ালস এর ডেফিনেশনটা কি বইয়ের মধ্যে আছে স্যার? বইয়ের মধ্যে আছে, আর আমি তো বলেই দিলাম কয়েকবার। জি স্যার। আগেরটাই স্যার। স্যার বই বলতে এই তো 15 চ্যাপ্টার যেটা তোমাদের শেয়ার করে দিয়েছি, এটা অন্য বইয়ের, এই বইয়ের না। স্যার অ্যাক্রুয়ালস এর ডেফিনেশনটা স্যার লাস্টে দিতে একটু বুঝিনি স্যার। সার্ভিস রিসিভড বাট পেমেন্ট ইজ নট মেড। স্যার এই বুটে কি আগের বুটে পেমেন্ট ইজ নট, নটের পরে কি বললেন স্যার? ওই স্ক্রিন নট মেড, নট মেড মেড দেয়া হয়নি এখন, অথবা তুমি লিখো ইয়েট টু মেক, ইয়েট টু মেক লিখলেও হবে। পেমেন্ট ইজ ইয়েট টু মেক, ঠিক আছে? মানে এখনো দেয়া হয়নি, কাজ করিয়েছো, ওয়ার্কারকে দিয়ে কাজ করিয়েছো, এখনো তাদেরকে পেমেন্ট দাওনি, এইটাই হলো অ্যাক্রুয়ালস। কারণ এটা একটা তোমার লায়াবিলিটি না, তোমার কাছে টাকা পাবে,
তুমি মনে করো তুমি বাসায় তুমি কোনো একটা মিস্ত্রি ডেকে কাজ করিয়েছো, স্যার অ্যাক্রুয়াল অর্থ তো বকেয়া না? অ্যাক্রুয়ালস মানে তো বললামই, বাংলা তুমি খুঁজে দেখো, বাংলা চিন্তা বকেয়া করো মনে হয়, কেন? বকেয়া মনে হয় অ্যাকাউন্টের মধ্যে। বাংলা চিন্তা করবে না তো, তুমি একজন মিস্ত্রি ডেকে কাজ করিয়েছো, এখন মিস্ত্রি কাজ করে গেল, তার মানে একদিনের হাজিরা দিতে হবে কত টাকা, মনে করো 600 টাকা। তুমি বললে যে এখন টাকা নাই, 1 সপ্তাহ পরে নিয়ে, তো এখন এটা কি, এই 600 টাকা কি তোমার কাছে একটা লায়াবিলিটি না? এই লায়াবিলিটি কেন? বিকজ ইউ রিসিভড দ্য সার্ভিস বাট পেমেন্ট ইজ ইয়েট টু মেক, এখনো পেমেন্ট করনি, সার্ভিস নিয়েছো পেমেন্ট করনি, এটা একটা লায়াবিলিটি। ওই ওই মিস্ত্রির টাকাটা তোমার কাছে আছে, তোমার কাছে আছে, তুমি এই টাকা দিয়ে যদি আজকে বাজার করো, তাহলে এই টাকাটা কার? আরেকজনের টাকা। এই যে 2 সপ্তাহ 1 সপ্তাহ তোমার কাছে থাকলো আরেকজনের টাকাটা, এটা কি হিসেবে থাকলো? লোন নিলে যেমনি থাকে ওরকমেরই থাকলো, এটাও একটা লায়াবিলিটি। সো ইট ইজ এ সোর্স অফ ফাইন্যান্স, এবং এই সোর্সের নাম হলো কি, অ্যাক্রুয়ালস। এবার বুঝছো? বুঝো নাই? জি স্যার। বুঝো নাই কে, এবার বলো। শাওন বুঝছো? হুম, জি স্যার। ওকে, তাহলে আমরা স্পন্টেনিয়াস সোর্স আলাপ করলাম, এগুলি স্পন্টেনিয়াস এর মধ্যে। স্পন্টেনিয়াস কে ডিফাইন করেছিলাম কিভাবে, মনে আছে? গত ক্লাসে বলেছিলাম, the sources of financing which are automatically created during the regular course of business, so this is called spontaneous sources of finance. রেগুলার কোর্স অফ বিজনেস বলতে আমরা বিজনেসের মধ্যে থাকলে উই নিড টু মেক ট্রেড, পারচেজিং, সেলিং, এগুলি করতে গিয়ে সামটাইমস উই আর পারচেজিং অন ক্রেডিট, উই আর সেলিং অন ক্রেডিট, সো অটোমেটিক্যালি there are some liabilities which are created, so this is the spontaneous source. তাহলে spontaneous source আমরা শেষ করলাম, যা যা পড়লাম এগুলি ভাইবাতে কিন্তু এগুলি জিজ্ঞেস করবো, অ্যাক্রুয়ালস কি, এক্সাম্পল দাও, ট্রেড ক্রেডিট কি, এক্সাম্পল দাও, তারপরে 210 নিট 30 মানে কি বলো, ডিসকাউন্ট পিরিয়ড কি, তারপরে ক্রেডিট পিরিয়ড কি, ডিসিশন কিভাবে নিব, তার মানে যা যা এতক্ষণ আলাপ করলাম এটা যদি বুঝে থাকো ইটস ওকে। স্যার কাউকে ভিডিওটা কি স্যার গ্রুপে দিয়েছিলেন স্যার আমাদেরকে? জি, মানে কাউকে আমাদের দাদা পড়াইছিলেন ওগুলো কি স্যার মানে ইউটিউবে দিয়েছিলেন? আজকে কাউকে কাউকে যেটা পড়াইছিলেন? কালকে যেটা পড়িয়েছি জি স্যার। সেটা তো আজকে আবারও রিভিউ করলাম। না মানে কাউকে ভিডিওটা কি গ্রুপে না, দিয়েছেন দেই নাকি নেই, বললাম? দেই নেই, একসাথে দিয়ে দিব। তো স্যার আজকে তো আবার ওগুলি রিপিট করেছি, ওইটা সমস্যা নেই। তার আগে ভাইবার ভিডিওটা স্যার দিয়েন। হ্যাঁ হ্যাঁ, ওইটা তোমাদের গ্রুপে দিব, ইউটিউবে দিব না। জি স্যার গ্রুপেই। ইউটিউবে দিলে তো আবার অন্য স্টুডেন্টরা দেখে ফেলবে, এই জন্য শুধু তোমাদের এখানে দিব। জি স্যার। স্যার আমাদের এখান থেকে যদি স্যার ভাইরাল হয়ে যায় স্যার, আমরা যদি ভাইরাল করে দিই স্যার, সেটা তোমাদের ইচ্ছা, তোমরা নিজেদেরটা আরেকজনকে যদি জানাইতে চাও সেটা তোমার ইচ্ছা। আমি তো এই স্যার কারণে না দেওয়া ভালো হবে স্যার। স্যার আমি তো আরিফেরটা স্যার ভাইরাল করে দেবো স্যার, ও বলে ভালো পরীক্ষা দিচ্ছে। তোমাদেরকে পরীক্ষার খাতা ক্লাসে দেখাই না, আগে যখন পরীক্ষা নিতাম, এখন তুমি ওটা তো তোমার নিজের খাতা নিজে দেখো, আর তুমি যদি আরেকজনকে দেখাও, ফ্রেন্ডকে দেখাইতে পারো, সেটা তো তোমার ইচ্ছা। স্যার এই যে স্যার আমার তো স্যার একটা 2টা নম্বর স্যার বেশি দেওয়ার দরকার ছিল স্যার, আমি তো স্যার ফর্মাল ড্রেস পরে পরীক্ষা দিচ্ছি স্যার, তাহলে আমার তো স্যার 2টা নাম্বার কম পাইছেন স্যার। 2টা নম্বর বেশিই তো আছে তোমার। না স্যার ওই যে রিফার চেয়েও তো 2 নম্বর বেশি দেওয়ার দরকার ছিল স্যার আমার। আরেকজনের সাথে ফর্মালে তো আমিও ছিলাম,
তাহলে তো আমিও 2 নম্বর বেশি আরেকজনের সাথে স্যার, কম্পেয়ার ফরমালের কথা করবে কিছু কেন? বলেন স্যার, তাই স্যার ফরমাল পড়ি নাই স্যার। স্যার এত কষ্ট করে স্যার ফর্মাল ড্রেস পরলাম স্যার, 2 নম্বর বেশি না পেলে স্যার আরেকজনের সাথে মনের কম্পেয়ার করবে না, আরেকজনের সাথে কম্পেয়ার জি করবে স্যার। না, কম্পেয়ার উইথ ইউরসেলফ। তুমি চিন্তা করবে আমাকে কি কি জিজ্ঞেস করা হয়েছে, আমি কি কি বলেছি, আর হলো আমি পরীক্ষার সময় আমি কি কি লিখেছি, আমার যেমনি অ্যাটিটিউড থাকার কথা ছিল আমি কি কি করেছি, এইভাবে চিন্তা করবে। তুমি আরেকজনের সাথে চিন্তা করবে কেন? তাইলে আমি আরেকটা স্টুডেন্ট নিয়ে আসি আরেকটা ইউনিভার্সিটি থেকে, তাহলে আমার ভাইবার শুনলে তখন তো তুমি বলবে যে আচ্ছা ও এত সুন্দর করে যা যা বললো, তাহলে তো আমার মার্কস বেশি হয়ে গেছে, আমার আরো 10 কমাই দেন। তাহলে ওইটা কি হবে নাকি? স্যার আমরা অসহায় মানুষ স্যার, আমাদের আরেকজনের সাথে কম্পেয়ার করবে কেন তুমি? তোমার সাথে বিবিএ পাশ করছে এরকম হাজার হাজার স্টুডেন্ট আছে না? আছে কি বলো? বিভিন্ন ইউনিভার্সিটির আরো স্টুডেন্ট আছে না হাজার হাজার? জি স্যার। তো এখন তোমরা যখন একটা কোম্পানিতে ভাইবা দিতে যাবে তখন কি হবে? তখন তো সবাই সমান, কে পাবলিক থেকে এসছে, কে প্রাইভেট থেকে এসছে, কে বিআইইউ থেকে এসছে, কে স্ট্যান্ড থেকে এসছে, ড্যাফোডিল থেকে এসছে, ওইগুলি কি আলাদা করে দেখবে? পারফরমেন্স, তখন তো পারফরমেন্স। তার মানে তুমি তুমি কম্পেয়ার করবে পরীক্ষার ক্ষেত্রে, স্পেশালি পরীক্ষার ক্ষেত্রে কম্পেয়ার করবে যে তোমার বেঞ্চমার্ক কি, মানে তোমার স্ট্যান্ডার্ড কি, তুমি কার সাথে কম্পেয়ার করবে। এখানে 6 জন স্টুডেন্ট আছে, তুমি এদের সাথে কম্পেয়ার করলে তো তোমার স্ট্যান্ডার্ড ফল করবে। তুমি কম্পেয়ার করবে ওভারঅল সবার সাথে, যে মার্কেটে স্টুডেন্টদের অবস্থা কি আর আমার অবস্থা কি, তুমি সেটা চিন্তা করবে। স্যার আমি তো খালি আরিফের লগে স্যার কম্পেয়ার করি আমার। আচ্ছা, সেটা তুমি ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডলি কম্পারিজন করতে পারো, সেটা সমস্যা নেই। স্যার আমাদের ক্লাস কি শেষ? না, আমরা আরেকটা টপিক, টাইম আছে না আমাদের? তোমাদের স্যার পরে শো একটা জি স্যার, নামাজ জি তো স্যার। স্যার। স্যার 1:30 পর্যন্ত আছে। আচ্ছা, 1:30টার মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। স্যার আমাদের এখানে শো একটা নামাজ তো নামাজ তো 1:30টায়। স্যার শো আজকে একটা। আর না গাইন স্যার, আজকে এখানে স্টপ করে দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য টপিক আমরা আরেকদিন শুরু করবো। এর পরের টপিক তো নতুন টপিক, ওটা শুরু করিনি। তো আজকে আমরা স্পন্টেনিয়াস সোর্সের মধ্যেই থাকলাম, এটা তো সবাই বুঝছো। আশা করি এ নিয়ে সমস্যা থাকার কথা না, কারণ এটা আমরা অনেক ডিটেল আলাপ করেছি, গত ক্লাসে করেছি, আজকে আবার করলাম। এর পরের ক্লাসে বা অন্য টপিকটা আলাপ করব, সেকেন্ড পার্ট আর কি এই চ্যাপ্টারের, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা কি পরের ক্লাসও এরকমের 12টায় নিব, তাহলে সুবিধা হয় না? জি স্যার। স্যার কারেক্ট 12টায় হলে বেশি ভালো হয় স্যার, এই যে এখন একটু কারেক্ট 12টায় হলে একটু বেশি হয়, আচ্ছা ভালো ঠিক হয়। আছে, ওকে। তাহলে আমরা হয়তো 12টার আগেই রেডি থাকবো, 11:15টার মধ্যেই জয়েন করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে বেস্ট অফ লাক। আসসালামু